কলকাতা ফুটবল লিগে গড়াপেটা ম্যাচ ফিক্স করা হয়েছিল। কোন কোন দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে খিদিরপুর আর মেসারার্সের বিরুদ্ধে। কি অভিযোগ, কি বা ব্যবস্থা নেওয়া হবে? আমার সঙ্গে ইরন রয়েছে, সরাসরি বলতে পারবেন ইরন। ফুটবল লিগের ভয়ঙ্কর ঘটনা। কেন ভয়ঙ্কর ঘটনা বলছি, তার কারণ ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, ম্যাচ গড়াপেটার অভিযোগ। যে গড়াপেটার অভিযোগ উঠছে কোন দুটি দলের বিরুদ্ধে? যে দুটি দল তারা ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সঙ্গে একসঙ্গে প্রিমিয়ার ডিভিশনে খেলে, মেসারার্স ক্লাব, অন্যদিকে খিদিরপুর স্পোর্টিং ক্লাব। এই দুটি দলের বিরুদ্ধে অভিযোগ যে একাধিক ম্যাচে মনে করা হচ্ছে তারা ম্যাচ গড়াপেটা করেছেন, এবং মূলত কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। মেসারার্স ক্লাবের সহকারী কোচ রাজীব দে সহ আরো দুই ফুটবলার মুসলিম মোল্লা এবং সান্নিক মুর্মু, এই তিনজন, অন্যদিকে অভিজ্ঞ খিদিরপুরের ফুটবলার, এই চারজনকে সাসপেন্ড করা হয়েছে আপাতত, এবং পুরো বিষয়টি তদন্তের ভার দিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে। ইতিমধ্যেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে কথা বলেছেন আইএফএ কর্তারা। তারা কথা বলে পুরো বিষয়টি জানিয়েছে এবং পুলিশের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে তারা পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং তদন্ত করার পরই তারা রিপোর্ট জমা দেবেন। যতক্ষণ না পর্যন্ত কলকাতা পুলিশ এই রিপোর্ট জমা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অভিযুক্ত দুই দলের কোচ এবং ফুটবলাররা তারা সাসপেন্ড থাকবেন। পাশাপাশি আইএফএর তরফে খবর, দুটি ক্লাবকেও তারা চিঠি পাঠাচ্ছে শোকজের। তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই সংক্রান্ত তারা কি জানাচ্ছেন, সেই উত্তর যদি স্যাটিসফাই হয় আইএফএ তাহলে ঠিক আছে, না হলে কিন্তু আরো বড় পদক্ষেপ নিতে পারে। তবে কলকাতা ফুটবলের ক্ষেত্রে এটা অবশ্যই একটা কলঙ্কের অধ্যায়, কারণ গড়াপেটার অভিযোগ কোন দুটো ক্লাব যারা প্রিমিয়ারে খেলে, ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান, এই দলগুলোর সঙ্গে খেলে, সেই দলের সঙ্গে খেলা একদম টপ লিগ কলকাতার ফুটবলের, সেই লিগের দুটি ক্লাবের বিরুদ্ধে যে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করছে কলকাতা পুলিশ। ধন্যবাদ। যেহেতু এই ক্লাবগুলোর এগেনস্টে ফিক্সিং এর তথ্য আমরা পেয়েছি, সেই জন্য এই প্লেয়ারগুলোকে আমরা সবাই এবং এই অ্যাসিস্ট্যান্ট কোচকে টেম্পোরারি ব্যানের আওতায় এনেছি এবং পুলিশকে ইনভেস্টিগেট করতে পাঠিয়েছি। পুলিশ যতক্ষণ না ইনভেস্টিগেট করে এদের ক্লিন চিট দিচ্ছে, এরা কিন্তু ব্যানের আন্ডারেই থাকবে, এবং যদি এদেরকে দোষী পাওয়া যায় তাহলে হয়তো এই ব্যান লাইফ টাইম হবে। এবং আমরা যদি কোনোভাবে অনুভব করি যে ক্লাবেরও এই ফিক্সিং এর মধ্যে জড়িয়ে আছে কোনোভাবে ক্লাবরা, তাহলে তাদের এগেনস্টেও কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশন হবে। আমরা দায়িত্ব দিচ্ছি ক্যালকাটা পুলিশকে এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য। রাজপুর সোনারপুরে কাউন্সিলরের সই জাল করে দেদার তৈরি হয়েছে রেশন কার্ড, দেদার তৈরি হয়েছে কাস্ট সার্টিফিকেট। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সই জাল করা হয়েছে বলে অভিযোগ পুলিশের জালে প্রশান্ত নাথ বলে একজন। এই প্রশান্ত নাথ কে, কিভাবে তারা কাজ করত জানবো। আমার সঙ্গে অর্পণ রয়েছেন, সরাসরি অর্পণ। প্রথমে জানতে চাইব প্রশান্ত নাথকে, কিভাবে তাকে ধরা সম্ভব হলো? দেখো, ঢালুয়ার বাসিন্দা এই প্রশান্ত নাথ, তাকে ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে, এবং এর যে বয়ান, সেই বয়ানে বেশ কিছু অসঙ্গতি মিলেছে এবং তার কাছ থেকে একাধিক এই জাল নথি উদ্ধার হয়েছে। তার বক্তব্য যে সে কালার জেরক্স করে বিভিন্ন লোককে 200 টাকার বিনিময়ে দিয়েছে, কিন্তু কি কারণে দেওয়া হয়েছে সেটা তিনি বলতে চাননি। এখনো পর্যন্ত তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন রাজপুর সোনারপুর পৌরসভার তার কাছে যে শুধুমাত্র জয়ন্ত দাশগুপ্ত নয়, 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, একাধিক প্যাড তার কাছ থেকে পাওয়া গিয়েছে, যেটা রাজপুর সোনারপুর পৌরসভার প্যাড। সেই প্যাড ব্যবহার করে কি কি কাজ করা হয়েছে তার জন্য নিজেদের হেফাজতে চেয়ে এই প্রশান্ত নাথকে জেরা করা হবে, এবং জেরা করার পরেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। তবে এখনো পর্যন্ত যা উঠে এসেছে তদন্তকারী আধিকারিকের কাছে, যে তার যে সার্টিফিকেট বা বিভিন্ন সময়ে যে কাউন্সিলরের সই লাগে সেই সই নকল করা হয়েছে, এবং তার সঙ্গে এই যে রাজপুর সোনারপুর পৌরসভার যে প্যাড, সেই প্যাডের উপরে এই সই ব্যবহার করা হয়েছে। কিন্তু প্রত্যেক কাজেরই একটা ভুল থাকে, তেমনই দেখা গিয়েছে যে এর কাজে সিরিয়াল নাম্বারটা শুধুমাত্র 1 ছিল, বাদবাকি সব কিছু ছিল অরিজিনাল। অর্থাৎ এটাই তদন্তকারী আধিকারিকের কাছে উঠে আসার পরেই যারা প্রশাসনিক কর্তা রয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার, তারা বিষয়টি লক্ষ্য করেন যে একই সিরিয়াল নাম্বারে একাধিক দরখাস্ত জমা পড়েছে। তারপরেই বিষয়টি প্রকাশ্যে আসে। সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুর থানাতে লিখিত অভিযোগের পরে প্রশান্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নিজেদের হেফাজতে নিয়ে এর কি কি কাজে সে ব্যবহার করেছিল, শুধু পৌরসভার না আর কোনো জায়গায় তার এই জাল বিছিয়েছিল সে বিষয়ে তদন্ত করে দেখা হবে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে। ধন্যবাদ। চারজনকে কি টাকার বিনিময়ে দিতে? আমি জমা করতাম, পরে ওই জমা যাওয়া 200 টাকা দিতাম। আমার কিছু সই করা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা সিরিয়াল হচ্ছে 10528 করে প্রত্যেকটা 5টা 4টে সার্টিফিকেটও দিয়েছিল, একই সিরিয়াল নম্বরে বিভিন্ন লোককে দিয়েছিল, বিভিন্ন ওয়ার্ডে দিয়েছিল। আমাদের একটা ব্লাড রিলেশন সার্টিফিকেট দেওয়া হয়, যেটা সম্পূর্ণ জাল, বোঝাই যাচ্ছে সইটাও মিলছে না, এও মিলাচ্ছে না। ছেলেটাকে যেহেতু চিনতে পেরেছি, তো আমাদের ছেলেরা ওকে ধরে নিয়ে আমরা যথারীতি সন্ধ্যেবেলায় থানায় নিয়ে যাই। নয়নজুলি কৃষকদের জন্য একটা বড় ভরসার নাম। আসলে চাষের জমি থেকে জল নিকাশি হওয়ার জন্য নয়নজুলি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ। এবার পটাশপুরের একটা ছবি দেখাই আপনাদের, যেখানে নয়নজুলি বুঝিয়ে কেউ বাড়ি তৈরি করেছে, কেউ পুকুর বানিয়ে ফেলেছে। তাহলে এবার চাষের জমির কি হবে? প্রায় 500 বিঘা চাষের জমি 15 দিন ধরে জলের নিচে। কি হবে? ওই বাড়ি ভাঙা হবে? কাদের বাড়ি? কিভাবে সেখানে বাড়ি হলো? এই জমিগুলো বাঁচানোর কি হবে? পঙ্কজ আছে সরাসরি আমার সঙ্গে। পঙ্কজ, নম্বর ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের গঙ্গাসাগর আর গিরিশা মৌজাতে প্রায় 500 বিঘা জমি রয়েছে, যেখানে চাষের জমি এই সময়, যেখানে আমন চাষের সময় সেখানে বীজতলা তারা ফেলেছিলেন। তুমি জানো যে গত কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু জল জমে রয়েছে, যে কারণে তারা জানাচ্ছেন, এলাকাবাসী বা কৃষকরা তারা জানাচ্ছেন যে কতিপয় লোক সেই নয়নজলি রাস্তার দুই সাইডে নয়নজলি বুঝিয়ে কেউ তৈরি করেছে বাড়ি, আবার কেউ তৈরি করেছে পুকুর। সেক্ষেত্রে এই জল যাতায়াতের কিন্তু বাধা হয়ে সৃষ্টি হয়েছে। সেই কারণে এই বীজতলা পচে যাচ্ছে এবং সবজি ক্ষেতও পচে যাচ্ছে। কৃষকদের মাথায় হাত, তারা বারবার প্রশাসনকে জানিয়েছেন, প্রশাসন তা কোনো ভ্রুক্ষেপ তারা জানাচ্ছেন না বা কোনো সদুপায় করছেন না। প্রশাসন এসেই চলে যাচ্ছেন, আশ্বাস দিচ্ছেন। তবে তারা কিছুদিন আগে এই অভিযোগ তুলে কিন্তু পদ অবরোধও করেছিলেন। তবে তারা দীর্ঘদিনের আশ্বাস, যেখানে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকেও জানাচ্ছেন যে আশ্বাস দিচ্ছেন তারা দ্রুত ব্যবস্থা করবে। তবে এই গিরিশা এবং গঙ্গাসাগর মৌজায় প্রায় 500 বিঘের উপরে জমিন, যেখানে বীজতলা একেবারে জলের তলায় রয়েছে, পচে নষ্ট হয়ে গেছে। কৃষকরা তাদের দাবি জানাচ্ছেন যাতে করে প্রশাসন তার সুষ্ঠু ব্যবহার, সুষ্ঠু উপযোগী করে তোলেন নয়নজলি কাটিয়ে, যাতে যে সমস্ত অসাধু ব্যক্তিরা তারা কিন্তু নয়নজলি ভরাট করে যে সমস্ত নতুন বাড়ি তৈরি করেছে এবং কেউ পুকুর খনন করেছে, সেই নয়নজলি ক্লিয়ার করে দেওয়া হয়, সেটা কিন্তু প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন এবং ব্লক প্রশাসনকে জানিয়েছেন তারা অভিযোগ। অতনদা, ধন্যবাদ। আমাদের একটা বহু পুরোনো দিনের জল নিকাশি বন্ধ হয়ে পড়ে গেছে, যে যার গায়ের জোরে মানে সব ভরাট টরাট করে ফেলেছে। এই জন্য চাষবাস কিছু হচ্ছে না, ব্যান্তলা পঞ্চায়েত নষ্ট হয়ে যাচ্ছে এবং জল, যা বৃষ্টি জল হচ্ছে, এক ফোঁটাও বেরোচ্ছে না। বিঘেকে বিঘে সব তলা নষ্ট। আজকে 500 পরিবার আমরা ভাসছি। প্রশাসন লেভেলে খবর দিয়েছি, বিডিওকে খবর দিয়েছি, লিখিত দরখাস্ত দিয়েছি, ওনারা এলেন, কোনো কাজকর্ম করছেন না, দেখে চলে গেল। একজন চাষি ভুগবে, চাষ করতে পারবে না, আর আমরা মানে জমিদারের মতো জায়গা ভরাট করে নেবো, এটা ঠিক নয়। মিনিমাম 500-600 বিঘা জমি প্রতি বছর আমন চাষটা করতে পারছে না। এখন যে জায়গাটা ব্লক হয়ে আছে সে জায়গাটা জল ছাড়ার প্রয়োজন আছে, আর আমার এরিয়ারও জল ছাড়ার প্রয়োজন আছে। আপনিও তো জায়গা দিয়ে ভরে রেখেছেন। না, আমাদের খুব জায়গা যেখানে আমি ছেড়ে রেখেছি, দেখেলিন। গিরিশা গঙ্গাসাগরের জায়গাতে আমরা একটা ড্রেনেজের প্ল্যান নিয়েছি, আমাদের আছে, ওটা কাজ হবে। এবং যদি আরো কিছু ড্রেনেজের পরিকল্পনা নিতে হয় নিশ্চয়ই আমরা গ্রহণ করব। এবং যারা অবরুদ্ধ করে রেখেছেন, যেহেতু প্রশাসনিক স্তরে আমাদের বসা হয়েছে, নিশ্চয়ই তারা যদি করে থাকেন অবৈধভাবে, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। ফ্ল্যাশব্যাকে যদি একবার আমরা আমাদের স্কুল লাইফটা ফিরে দেখতে চাই, ধরে নেওয়া যাক প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলে ক্লাসে টিচার নেই। এবার কি হবে? খুব স্বাভাবিক, এবার যে যা পারবে তাই করবে। কেউ চক ডাস্টার নিয়ে খেলা করবে, কেউ ব্ল্যাকবোর্ডে আঁকিবুকি করবে, তারপরে একটা সময়ের পরে মারামারি শুরু হয়ে যাবে, যে যার মতো মারামারি করবে। এই সব কিছুর পিছনে কারণ কি? টিচার নেই, ক্লাসে টিচার থাকছে না,
ক্লাসে টিচার নেই কেন? স্টুডেন্টরা মারামারি করছে, ছাত্ররা নিজেদের মধ্যে মারামারি করছে, অভিভাবকরা বেজায় ক্ষুব্ধ, প্রধান শিক্ষকের কাছে গিয়েছেন। প্রধান শিক্ষক বলছেন কি, শিক্ষকদের ছুটিতে পাঠানো হয়েছে, শিক্ষকরা ছুটিতে আছে তাই কম শিক্ষক, তাই এই অবস্থা। কিন্তু ছুটিতে পাঠালো কে? একসঙ্গে এতজন শিক্ষক ছুটিতে গেলেনই বা কিভাবে? কতদিনের ছুটি? জলপাইগুড়ি থেকে শান্তনু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শান্তনু, খুব স্বাভাবিক, শিক্ষকরা না থাকলে ক্লাসে স্টুডেন্টরা এরকম করবেই, ছাত্ররা এরকম করবেই, মারপিটও করবে। তার জন্যই তো শিক্ষক। এক তো সিলেবাসের পড়া হচ্ছে না, দুই ক্লাসে টিচার নেই বলে ছাত্ররা মারামারি করছে। টিচাররা গেল কোথায়? প্রধান শিক্ষকের বক্তব্য যুক্তিযুক্ত, সবাই একসঙ্গে ছুটিতে। দেখো, প্রধান শিক্ষকের বক্তব্য কিন্তু সন্তুষ্ট নন অভিভাবকরা। তাদের বক্তব্য নিয়মিতই কিন্তু স্কুলের অভাব রয়েছে শিক্ষকদের। যেহেতু 31 জন শিক্ষক রয়েছেন, সেক্ষেত্রে দেখা যায় প্রতিদিনে 8 থেকে 12 জনের বেশি শিক্ষক উপস্থিত হন না। অর্থাৎ শিক্ষকের অনুপস্থিত কারণে কিন্তু পঠন পাঠন ব্যাহত হয়। ফাঁকা ক্লাসে কিন্তু ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে খেলাধুলা করতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে, দুর্ঘটনা ঘটে, আহত হয়। এরকম পরিস্থিতিতে তারা একাধিকবার দৃষ্টি আকর্ষণ করেছেন যে শিক্ষকরা যাতে যথাসময়ে স্কুলে আসেন এবং স্কুলে নিয়মিত ক্লাস করেন। কিন্তু স্কুল কর্তৃপক্ষ যেখানে দৃষ্টি দিচ্ছেন যে একাধিক শিক্ষক অসুস্থ আছেন, ছুটিতে আছেন, কিন্তু কেন তাদের একসঙ্গে এতজনকে ছুটি দেওয়া হলো, কেন তারা অনুপস্থিত, এই ব্যাখ্যা কিন্তু স্কুলের প্রধান শিক্ষক দিতে পারেননি। এবং বরং তিনি সামাল দিতে বলেছেন আগামীকালকায় তিনি প্যারেন্টস টিচার মিটিং ডেকেছেন, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করবেন। দেখা যাক অভিভাবকদের সঙ্গে বৈঠকে কোনো সদুত্তর দিতে পারেন কিনা প্রধান শিক্ষক। দেখছি কতগুলো বাচ্চা ক্লাস হচ্ছে না, হ্যাঁ, মারপিট করছে। তারপরে দেখছি সমস্ত টিচার প্রেজেন্ট নেই, ক্লাসও হয় না ঠিক মতো, স্যারও ঢুকছে না। তাহলে বলুন তো কী অবস্থা? আমরা তো স্যারকে বললাম কিছু করার জন্য। তারপর আমরা সৈকত চ্যাটার্জির বাড়ি গেছিলাম, ওনার বাড়ি গেছিলাম, ওনার সঙ্গে দেখা নেই, কলকাতায় গেছি, কালকে আবার যাবো। টিচার কি এরকম প্রতিদিনই আসে না? হ্যাঁ, আমরা দেখি না তো, ওই কয়েকজন সীমিত চেনা কয়েকজন স্যার, তাছাড়া আমরা বাদবাকি স্যার দেখতে পাই না। ম্যাডাম আছেন, ওনার হাজব্যান্ডের সুগার ফল করছে, ফলে উনিও ফোন করে বলছেন যে আমার এরকম হঠাৎ করে হাজব্যান্ডের সুগার ফল করছে এবং ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছেন। এইটা কারণে ওনারা আসেন। তারপরে প্রেবেশ স্যার তো উনি আবার ব্লাড টেস্ট করে দেখেছেন, উনি আবার ঢুকলেন, ক্লাস রীতিমতো ক্লাস নিচ্ছেন, আমরাও ঢুকে গেলাম প্রেবেশ ক্লাসে। আর বাকি টিচাররা মোটামুটি আসেন। আমাদের মধ্যে একটু গ্যাপ পড়ছে, ভুল বোঝাবুঝি, আমরা সেটা আলোচনা করে না মিটিয়ে নিব এবং গ্র্যাজুয়ালি মিটিং থাকবে প্যারেন্টস টিচারদের, ওনাদের সুবিধা অসুবিধা কি নিশ্চয়ই ওনারা বলবেন। আর আমারও দায়িত্ব আছে সেটাকে কী করে সলভ করা যায়, ইরাডিকেশন করার প্রবলেম।